আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের এই স্পেশাল ক্লাসটিতে কিন্তু আমি আলোচনা করব দক্ষিণ ভারতের সম্পূর্ণ ইতিহাস নিয়ে। এবং তোমরা জানো প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে এই মুহূর্তে ইদানিং যেসব প্রশ্ন আসছে খুব বেশি ইতিহাস থেকে, তার মধ্যে দক্ষিণ ভারতের ইতিহাস ঠিক কতটা গুরুত্বপূর্ণ। 30টি নয়, এখানে 30টি প্রশ্নের সাথে অসংখ্য বিষয় আমি আলোচনা করে দেবো। তাই এই যে ভিডিওটি সেটি কিন্তু প্রায় 100টিরও বেশি কিন্তু ইতিহাসের প্রশ্ন এবং তার সাথে ব্যাখ্যা আলোচনা হতে চলেছে। চোল থেকে শুরু করে হায়দ্রাবাদ পর্যন্ত, অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিকগুলি কভার করব। দেরি না করে প্রথম প্রশ্ন যদি দেখে নেই, চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দেখো, প্রকৃত প্রতিষ্ঠাতা চোল সাম্রাজ্যের বলা হয় বিজয়ালয়কে। তিনি কবে করেন? নবম শতাব্দীতে, অর্থাৎ 850 খ্রিস্টাব্দে বিজয়ালয় কিন্তু এই যে তাঞ্জাভুর দখল করে কিন্তু চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন। তিনি কিন্তু তাঞ্জাভুরে কোন মন্দির স্থাপন করেন? নিশুম্ভ সুধিনী দেবীর মন্দির স্থাপন করেছিলেন। এটি কিন্তু ইদানিং বিভিন্ন পরীক্ষায় আমরা প্রশ্ন দেখেছি, তাই কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই বুঝতে পারছো আশা করি। নিশুম্ভ সুধিনী দেবীর মন্দির। পরের প্রশ্ন যদি দেখে নেই, কোন চোল সম্রাট উত্তর ভারত অভিযান পরিচালনা করে গঙ্গাই কোন্ডচোল উপাধি গ্রহণ করেন? সবাই জানো এটা প্রথম রাজেন্দ্র চোল বা প্রথম রাজেন্দ্র চোল কিন্তু গঙ্গাই কোন্ডচোল উপাধি গ্রহণ করেছিলেন। তিনি পাল রাজাকে হারিয়েছিলেন, পাল রাজা মহিপালকে হারিয়ে কিন্তু গঙ্গা তীরবর্তী অঞ্চল দখল করেন এবং তারপরে কিন্তু তিনি নাম নিজের নেন কি, যে গঙ্গাই কোন্ডচোল। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি দেখো আরও একটা, তার আগে আমি বলে দিই, তিনি কিন্তু গঙ্গাই কোন্ডচোলপুরম নামে নতুন রাজধানীও স্থাপন করেছিলেন, এটিও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন যদি দেখে নিই, তাঞ্জাভুরের বিশ্ববিখ্যাত বৃহদেশ্বরালয় শিব মন্দির কোন চোল রাজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, প্রথম রাজরাজ চোল। আচ্ছা, প্রথম রাজরাজ চোল এটি কবে প্রতিষ্ঠা করেন? তাঞ্জাভুরে প্রতিষ্ঠা করেন 1010 খ্রিস্টাব্দে বা 1010 খ্রিস্টাব্দে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন। আরও একটা ইম্পর্টেন্ট, এটি দ্রাবিড় স্থাপত্য রীতিতে তৈরি কিন্তু এই মন্দিরটি। এই মন্দিরের অপর নাম রাজরাজেশ্বর মন্দির। এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত। আচ্ছা, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটি কবে অন্তর্ভুক্ত হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। এর পরের প্রশ্ন যদি দেখো, চোল যুগের উন্নত স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিস্তারিত বিবরণ কোন শিলালিপি থেকে পাওয়া যায়? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? উত্তর মেরুর শিলালিপি। আচ্ছা, হাতিগুম্ফা শিলালিপি কোন রাজার সাথে যুক্ত? হাতিগুম্ফা শিলালিপি যুক্ত কিন্তু ওড়িশার বা কলিঙ্গের রাজা কোন রাজার সাথে যদি জিজ্ঞাসা করি আমি, তাহলে কি হয়ে যাবে উত্তর? অবশ্যই উত্তর হয়ে যাবে খারবেলের সাথে। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কিন্তু হরি সেন। আচ্ছা, হরি সেন কার সভাকবি ছিলেন? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আইহোল শিলালিপি কার কীর্তি? আইহোল শিলালিপি কিন্তু রবি কীর্তির কীর্তি। এইভাবে কিন্তু মনে রাখতে পারো তোমরা এটা, যে রবি কীর্তি করেছিলেন। রবি কীর্তি কার ছিলেন? রবি কীর্তি কিন্তু ছিলেন কি, কোন সম্রাটের সভাকবি? তাহলে উত্তর কি হয়ে যাবে? অবশ্যই এটির উত্তর হয়ে যাবে হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। আচ্ছা, দ্বিতীয় পুলকেশী কোন সাম্রাজ্যের রাজা ছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। এছাড়াও আরেকটা যে দেখে নাও, উত্তর মেরু শিলালিপির মাধ্যমে কিন্তু আমরা চোল আমলের লটারি প্রথা জানতে পারি। এটি কিন্তু রিসেন্ট টাইমে 2-1টি পরীক্ষায় প্রশ্ন এসেছে যে উত্তর মেরু শিলালিপি থেকে লটারি প্রথা কিন্তু জানতে পারি, যার নাম কুদা ভোলাই ব্যবস্থা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য। পরের প্রশ্ন যদি দেখে নাও, চোলদের শক্তিশালী নৌবাহিনীর আধিপত্যের কারণে কোন জলাশয়টি চোল হ্রদ নামে পরিচিত হয়? এটি হচ্ছে বঙ্গোপসাগর চোল হ্রদ নামে পরিচিত হয়েছিল চোলদের শক্তিশালী নৌবাহিনীর কারণে। তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, চোলদের রাজত্ব কত দূর অবধি ছড়িয়ে পড়েছিল তোমরা কি জানো? চোলদের রাজত্ব ভারত ছাড়িয়ে কিন্তু কম্বোডিয়া অবধি, এবং তোমরা জানো কি না কম্বোডিয়া এছাড়াও এটি কিন্তু ইন্দোনেশিয়া, অর্থাৎ বর্তমান ইন্দোনেশিয়া, তৎকালীন কী হবে সুমাত্রা জাভা অবধি কিন্তু তাদের রাজত্ব ছড়িয়ে পড়েছিল। দেখতেই পাচ্ছ, মালয় ও সুমাত্রা জয় করেছিলেন কিন্তু চোল রাজা শ্রী বিজয়। এরপরে চোল যুগের ধাতু শিল্পের শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত নিদর্শন কোনটি? তাহলে উত্তর কী হয়ে যাচ্ছে? নটরাজ শিবের ব্রোঞ্জ মূর্তি। আচ্ছা, নটরাজ শিবের ব্রোঞ্জ মূর্তি কোন ধরনের টেকনিকে বা কোন ধরনের পদ্ধতিতে তৈরি হয়েছিল? সেটি হচ্ছে মোম গলানো প্রথা বা লস্ট ওয়াক্স টেকনিকে তৈরি হয়েছিল। এটি একটি চতুর্ভুজ নটরাজ মূর্তি, যা তাণ্ডব অবস্থায়, শিবের তাণ্ডব অবস্থায় কিন্তু রয়েছে এই মূর্তিটি। তারপরে প্রশ্ন যদি দেখে নাও, বিজয়নগর সাম্রাজ্য কত সালে কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অবশ্যই ইম্পর্টেন্ট, হরিহর ও বুক্কার দ্বারা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, হরিহর ও বুক্কার পিতার নাম কি? হরিহর ও বুক্কার পিতার নাম হলো কিন্তু সঙ্গম।
সঙ্গমের নামে, তাই এই জন্য বিজয়নগরের প্রথম যে সাম্রাজ্য শুরু হয়েছিল তাদের বংশ কিন্তু সঙ্গম বংশ। দেখো, প্রথম রাজবংশের নাম ছিল সঙ্গম বংশ। আচ্ছা, এই সঙ্গম বংশের হরিহর ও বুক্কা কার কাছ থেকে কিন্তু তারা কি নিয়েছিলেন? ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তারা বিদ্যা লাভ করেছিলেন কার কাছ থেকে? মনে রাখবে, বিদ্যা লাভ করেছিলেন কিন্তু মাধব বিদ্যারণ্যের কাছ থেকে কিন্তু তারা জ্ঞান লাভ করেছিলেন এবং হিন্দু ধর্মে পুনরায় ফিরে এসেছিলেন। কেননা তাদেরকে কিন্তু হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। সেটি দিল্লির কোন সুলতান বাধ্য করেছিল? কমেন্ট বক্সে আমাকে জানাও, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এর পরের প্রশ্ন যদি দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? তা হয়ে যাচ্ছে তুলুপ বংশ। আচ্ছা, যদি আমরা এক এক করে দেখে নেই একবার, যেমন সবার প্রথম কোন বংশ বসেছিল ক্ষমতায়? বিজয়নগরে সবার প্রথমে বংশ ক্ষমতায় ছিল হচ্ছে কি সঙ্গম বংশ। তারপরে কোন বংশ? সঙ্গমের পরে কিন্তু ছিল, অবশ্যই সঙ্গমের পরে কি হয়ে যাবে? সঙ্গম বংশের পরে ছিল হচ্ছে শালুক বংশ। শালুক বংশের পরে কোন বংশ? তুলুপ বংশ। এবং তারপরে কোন বংশ এসেছিল? আরাবিরু বংশ। আচ্ছা, এই প্রত্যেকটার যদি আমরা একবার করে জেনে নেই যে প্রতিষ্ঠাতা, তাহলে সঙ্গম বংশের প্রতিষ্ঠাতাকে এর আগের প্রশ্নেই আমরা দেখেছি হরিহর বুক্কা। শালুক বংশের প্রতিষ্ঠাতাকে কমেন্ট বক্সে আমাকে জানাও, এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক। তুলুপ বংশের প্রতিষ্ঠাতা হলেন বীর নরসিংহ এবং আরাবিরু বংশের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা হলেন কিন্তু মনে রাখবে তিরুমল ছিলেন আরাবিরু বংশের প্রতিষ্ঠাতা। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তের যদি আমরা দেখি। আচ্ছা, এই যদি আরও একটা জিনিস জেনে নিই যে কৃষ্ণদেব রায় তিনি কোন উপাধি নিয়েছিলেন? দেখো, অভিনব ভোজ এবং অন্ধ্র পিতামহ উপাধিতে কিন্তু তাকে ভূষিত করা হতো। তিনি অন্ধ্রভোজ নামেও উপাধি গ্রহণ করেছিলেন। এরপরের যদি প্রশ্ন দেখো যে কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত তেলেগু রাজনৈতিক ও প্রশাসনিক কাব্যগ্রন্থ হচ্ছে কি আমুক্ত মাল্যদা। আচ্ছা, তোমরা কি জানো এই যে কৃষ্ণদেব রায় তিনি কিন্তু সংস্কৃতেও পারদর্শী ছিলেন এবং সংস্কৃতেও গ্রন্থ লিখেছিলেন। কোন গ্রন্থ সেটা কি জানো? কমেন্ট বক্সে অবশ্যই জানো। আমি তার আগে উত্তর বলে দিচ্ছি তোমাদেরকে। সংস্কৃত ভাষায় তিনি রচনা করেছেন জাম্ববতী কল্যাণম এবং উষা পরিণয়ম। খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, কৃষ্ণদেব রায়ের রাজসভায় তেলেগু সাহিত্যের 8 জন প্রখ্যাত পণ্ডিত ও কবিকে কি বলা হতো? তা বলা হতো কিন্তু অষ্টদিগ্গজ। আচ্ছা, অষ্টপ্রধান কার রাজসভায় ছিলেন? অষ্টপ্রধান কিন্তু মনে রাখবে শিবাজির রাজসভায় ছিলেন অষ্টপ্রধান। নবরত্ন কার রাজসভায় ছিলেন? নবরত্ন ছিলেন কিন্তু আকবরের রাজসভায়। দিগ্বিজয়ী সভা কোন রাজার সভাসদদের বলা হয়? অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। আচ্ছা, এই যে তেলেগু যে 8 জন প্রখ্যাত পণ্ডিত ও কবি যাদের অষ্টদিগ্গজ বলা হয়, তোমরা কি জানো তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন অল্লাসানি পেদ্দান, যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়, এবং অন্যতম আরেকজন ছিলেন কি তেনালি রামাকৃষ্ণ। তারপরে যদি প্রশ্ন দেখে নাও যে ঐতিহাসিক তালিকোটার যুদ্ধ বা রাক্ষসতাঙ্গারির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তা উত্তর কি হয়ে যাবে? 1565 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। আচ্ছা, এটি কাদের মধ্যে হয়েছিল? বিজয়নগরের মন্ত্রী রামরায়ের নেতৃত্বে এবং দাক্ষিণাত্যের চার সুলতানি কিভাবে তৈরি হয়েছিল? দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজ্য ভেঙে কিন্তু এই সুলতানিগুলি তৈরি হয়েছিল। বিজাপুর, আহমেদনগর, গোলকুন্ডা, বিদর, এই 4টির মধ্যে কিন্তু হয়েছিল কি বিজয়নগর এবং বাহমনির যুদ্ধ বা তালিকোটার যুদ্ধ বা রাক্ষসতাঙ্গারির যুদ্ধ, বা এই যুদ্ধের অপর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে বানিহাটির যুদ্ধ। মনে রাখবে, বানিহাটির যুদ্ধও কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন যদি দেখে নাও, দ্বিতীয় দেবরায়ের শাসনকালে পারস্যের কোন বিখ্যাত দূত বিজয়নগর ভ্রমণ করেছিলেন? উত্তর কি হয়ে যাবে? আব্দুর রাজ্জাক। আচ্ছা, নিকোলো কন্টি কোথাকার দূত ছিলেন বা কোথা থেকে তিনি এসেছিলেন? নিকোলো কন্টি, এটা কি তিনি কি ইতালি থেকে এসেছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ বা নাতে উত্তর দাও। তারপরে যদি দেখে নাও যে এই যে আব্দুর রাজ্জাক যিনি আসেন, তিনি কি বলেছিলেন? পৃথিবীতে এমন কোনো স্থান চোখের দেখা বা কান শোনার মধ্যে নেই যা বিজয়নগরের সমতুল্য। বিজয়নগরকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শহর কিন্তু বলেছিলেন, ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও তিনি কোন রাজার দূত ছিলেন? পারস্যের রাজা শাহরুখের কিন্তু দূত ছিলেন তিনি। এই শাহরুখ মানে কিন্তু শাহরুখ খান নয়, এটা কিন্তু মনে রাখতেই হবে। তারপরের প্রশ্ন যদি দেখেন, এই বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রধান কারণ কি ছিল? রায়চুর দোয়াব। আচ্ছা, রায়চুর দোয়াব কোন দুটি নদীর মধ্যবর্তীকে বলা হয়? কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলকেই কিন্তু রায়চুর দোয়াব বলা হয়। তারপরে যদি দেখো, বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত স্বর্ণমুদ্রাকে বিদেশি পর্যটকরা কি নামে ডাকতেন? তা হলো বরাহ বা প্যাগোডা। আচ্ছা, দিনার কোথায় প্রচলিত স্বর্ণমুদ্রা? জিতল কিসের তৈরি?
আশরাফি কিসের তৈরি? অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, এবং যদি না জেনে থাকো এক্ষুনি তোমরা কিন্তু এটা খাতার মধ্যে নোট করে নাও, এই কয়টি মুদ্রার নাম কিন্তু তোমাদের জানতেই হবে। আচ্ছা, বিজয়নগরে প্রচলিত ছোট ছোট রূপোর মুদ্রাকে কি বলা হতো? তা মনে রাখবে, তাকে বলা হতো তার, এবং স্বর্ণ মুদ্রাকে প্যাগোডা বলা হতো। এরপরে যদি দেখে নাও যে দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গঙ্গু। তিনি কিন্তু 1347 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই বাহমনি সাম্রাজ্যের অন্য শ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন হলেন কিন্তু মামুদ গাওয়ান। এছাড়াও যদি দেখো, তিনি কিন্তু প্রথম রাজধানী করেছিলেন গুলবার্গাকে, এটাও মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন যদি দেখে নাও, কোন বাহমনি সুলতান তার রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তর করেছিলেন? তাহলে কি হয়ে যাবে? আহমেদ শাহ ওয়ালি বা প্রথম আহমেদ শাহ। তিনি গুলবার্গা থেকে বিদর বা মোহাম্মদাবাদে কিন্তু স্থাপন করেন রাজধানী। এরপরে যদি দেখো, বাহমনি সাম্রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী মামুদ গাওয়ান, একটু আগেই আমি বলেছিলাম, বিদরে কিন্তু তার নিজের নামে একটি মাদ্রাসা করেন, যা বিখ্যাত 3 স্টোরি মাদ্রাসা বা মামুদ গাওয়ানের মাদ্রাসা নামে পরিচিত। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ, গোল গম্বুজ কোথায় অবস্থিত এবং এটি কার সমাধি? মোহাম্মদ আদিল শাহের সমাধি, যা বিজাপুরে অবস্থিত। আচ্ছা, বিজাপুরের আদিল শাহী বংশের 7ম শাসক ছিলেন মোহাম্মদ আদিল শাহ, যার সমাধি হলো গোল গম্বুজ। এরপরে যদি দেখো পরের প্রশ্ন, যে 1591 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ শহর এবং এর বিখ্যাত স্মারক চারমিনার কে নির্মাণ করে? এই স্মারক এবং হায়দ্রাবাদ শহর নির্মাণ করেন কে? মোহাম্মদ কুলি কুতুব শাহ। এই যে পুরো ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো, শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের মাধ্যমে জয়েন করে একদম ফ্রি পিডিএফ পেয়ে যেতে পারো, তোমরা নিশ্চিন্তে থাকো। এরপরে যদি দেখে নাও, হায়দ্রাবাদ শহর এবং তার বিখ্যাত স্মারক চারমিনার কে নির্মাণ করেন? তাহলে কি হয়ে যাচ্ছে অ্যান্সার? গোলকুন্ডার কুতুব শাহী বংশের 5ম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 খ্রিস্টাব্দে মুশি নদীর তীরে, মুশি নদীটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় রাখতে হবে, নতুন শহর হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, বাহমনি সাম্রাজ্য ভেঙে মোট কয়টি স্বাধীন সুলতানি রাজ্য সৃষ্টি হয়েছিল? 5টি স্বাধীন সুলতানি রাজ্যের সৃষ্টি হয়েছিল। সেগুলি কি কি? বিজাপুর প্রতিষ্ঠা করেছিল আদিল শাহী বংশ, আহমেদনগর নিজাম শাহী বংশ, গোলকুন্ডায় কুতুব শাহী, বেরারে ইমাদ শাহী এবং বিদরে কিন্তু বারিদ শাহী। কতটা ডিটেলসে তোমাদের এগুলো জানতে হবে বুঝতেই পারছো আশা করি। ভিডিওটি তাই ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো। এরপরের যদি প্রশ্ন দেখো, মহীশূর রাজ্যকে দক্ষিণ ভারতের এক শক্তিশালী শক্তিতে কে উন্নীত করেন? হায়দর আলী। আচ্ছা, হায়দর আলীর পুত্রের নাম কি? হায়দর আলীর পুত্রই কিন্তু হলো টিপু সুলতান। হায়দার আলী এবং টিপু সুলতানের সাথে ব্রিটিশদের যে দ্বন্দ্ব হয়েছিল তাই কিন্তু ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব নামে পরিচিত। ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব বা ইঙ্গো মহীশূর যুদ্ধ কয়বার হয়েছিল? মনে রাখবে, 4টি যুদ্ধ হয়েছিল এবং 4টি যুদ্ধের ক্ষেত্রেই কিন্তু 4টি সন্ধি আছে। এই সন্ধিগুলোও কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। আমি সেটা নিয়েও পরবর্তীতে কিন্তু একটা সুন্দর ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, যেখানে শুধুমাত্র সন্ধিগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। এরপরের যদি প্রশ্ন দেখো, কাকে মাইশোরের বাঘ বলা হয়? টিপু সুলতানকে মাইশোরের কিন্তু বাঘ বলা হয়। এরপরে যদি প্রশ্ন দেখো, অপমানজনক শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, আমি একটু আগেই বলছিলাম, সেটি কিন্তু দেখো 3য় মহীশূর যুদ্ধে কিন্তু হয়েছিল শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। আচ্ছা, এটি কবে হয়? 1792 সালে কিন্তু এটি হয়েছিল। টিপুকে তার অর্ধেক রাজ্য ছেড়ে দিতে হয় এবং 3 কোটি টাকা, তখনকার দিনে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল ব্রিটিশদের কাছে। ঠিক কত পরিমাণ টাকা আশা করি তোমরা নিজেরাই কল্পনা করতে পারছো। পরের প্রশ্ন যদি দেখো, ফরাসি বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোন ভারতীয় শাসক শ্রীরঙ্গপত্তনমের স্বাধীনতার বৃক্ষ বা ট্রি অফ লিবার্টি রোপণ করেছিলেন? উত্তর কি হয়ে যাচ্ছে? টিপু সুলতান। তিনি কিন্তু জ্যাকোবিন ক্লাবের সাথেও যোগাযোগ করেছিলেন। ফরাসি বিপ্লবের ওখানে একটি ক্লাব রয়েছে জ্যাকোবিন ক্লাব, যারা ফরাসে বা ফ্রান্সে কিন্তু জ্যাকোবিন শাসনও প্রতিষ্ঠা করেছিল। সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে, জ্যাকোবিন ক্লাবও কিন্তু তিনি সদস্য হয়েছিলেন। এরপরে যদি প্রশ্ন দেখো, 1799 সালে 4র্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে লর্ড ওয়েলেসলির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে টিপু সুলতান কোথায় শহীদ হন? শ্রীরঙ্গপত্তনম দুর্গে, কারণ শ্রীরঙ্গপত্তনম কিন্তু তখন তাদের রাজধানী ছিল। এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু মহীশূর রাজ্যের অবসান ঘটে, অবশ্যই মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন যদি দেখে নাও, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? এই আসিফ জাহি বংশের মাধ্যমে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মির্জা কামরুদ্দিন খাঁ, যার আরেক নাম চিনকুলিজ খাঁ, যিনি আবার নিজাম উল মুলক নামেও পরিচিত। তিনি আবার আসফ ঝা নামে কিন্তু সিংহাসনে বসেছিলেন। আসফ ঝা নামে কিন্তু তিনি সিংহাসনে বসেছিলেন। তাহলে
কতগুলো তার উপাধি, কতগুলো নাম। তিনি কার কাছ থেকে কোনটি পেয়েছিলেন? মনে রাখবে, মুঘল সম্রাটের কাছ থেকে চিনকুলিজ খা পান এবং নিজামুল মুলক পান। মোহাম্মদ শাহ তাকে আসিফ জাহ উপাধি দেন কিন্তু, এবং তিনি হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, শিকার খেদার যুদ্ধে নিজাম উল মুলক কাকে পরাজিত করেছিলেন? মুবারিস খাঁকে কিন্তু পরাজিত করেছিলেন শিকার খেদার যুদ্ধে। তারপরে যদি প্রশ্ন আসে যে 1798 সালে লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করে? তাহলে কিন্তু মনে রাখবে, হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিলেন। আচ্ছা, যদি প্রশ্ন আসে সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন রাজ্য দখল করেছিল ব্রিটিশরা? সত্যবিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্য দখল করে? তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে কি, সাতারা। মনে রাখবে, সাতারা কিন্তু প্রথম রাজ্য যেটি ব্রিটিশরা দখল করেছিল সত্যবিলোপ নীতির মাধ্যমে, এবং অধীনতামূলক মিত্রতার নীতির মাধ্যমে তারা হায়দ্রাবাদের নিজামকে বাধ্য করে মেনে নিতে। প্রথম শাসক হিসেবে কিন্তু হায়দ্রাবাদের শাসন চলে এসেছিল ব্রিটিশদের হাতে। চোল যুগের শাসন ব্যবস্থায় প্রধান গ্রাম সভা এবং ব্রাহ্মণদের নিয়ে গঠিত সভাকে কি বলা হতো? তাহলে কি হয়ে যাচ্ছে, উর এবং সভা বা মহাসভা। ব্রাহ্মণদের নিয়ে গঠিত সভা হচ্ছে সভা বা মহাসভা, এবং প্রধান গ্রাম সভা হচ্ছে উর। নাড়ু হচ্ছে কি, নাড়ু মনে রাখবে, সেখানকার ছোট ছোট গ্রামগুলোকে অনেক একত্রে যখন যোগ করে সেই অংশটিকে বলা হতো নাড়ু। ব্রাহ্মণদের করমুক্ত এক ব্যবস্থায় অংশ ছিল ব্রাহ্মণরা, তাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। অগ্রহার ব্যবস্থা কোন শাসনে দেখা যায়? চোল শাসনে দেখা যায়। এটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরের আজকের শেষ প্রশ্ন, এবং একটা সুন্দর প্রশ্ন, সেটি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সামরিক নায়ক বা নায়কদের প্রদত্ত ভূমি রাজস্ব জমিখণ্ডকে বলা হতো অমর নায়ক বা অমর নায়কম ব্যবস্থা। জায়গির ব্যবস্থা কিন্তু কোথায় যুক্ত ছিল? মুঘল আমলে যুক্ত ছিল। ইকতা ব্যবস্থার জনককে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু ইকতা ব্যবস্থা প্রচলন খুব সুন্দরভাবে করেছিলেন, এটা মনে রাখবে। আচ্ছা, খালিসা প্রথা বা খালসা প্রথা। খালসা প্রথা কোথায় দেখা যায়? শিখদের মধ্যে কিন্তু খালসা প্রথা ছিল। খালসা প্রথা প্রচলন করেন কে? খালসা ব্যবস্থার জনককে? তাহলে মনে রাখবে, শিখদের দশম গুরু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে শিখদের দশম গুরু কিন্তু প্রচলন করেছিলেন এই খালসা ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাই লাইক করতে একদমই ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য।